কোটা ব্যবস্থার বিলোপ এই দাবি আসলে ইসলামী ছাত্র শিবির 1996 সালে দিয়েছিল এবং সর্বশেষ 2024 সালে আমরা আসলে নানাভাবে সম্পৃক্ত ছিলাম। মোবাইল থেকে 9 দফার SMS গুলো, ইন্টারনেট বন্ধের ওই সময়টা ছিল সবচেয়ে কঠিন সময়। সুবিন্যস্ত একটা নেটওয়ার্ক তৈরি করতে আমরা সফল হয়েছি। আমাদের অফলাইনে সে নেটওয়ার্কটাই আওয়ামী লীগের পতনের অন্যতম একটা বড় কারণ হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমাদের এটা মনে হয়েছিল আন্দোলনে সরকার পতন হবে, কারণ আমরা দেখেছিলাম যে আন্দোলনের প্রত্যেকটা লেয়ারে ছাত্ররা কানেক্টেড আছে, পুরা দেশব্যাপী কানেক্টেড আছে। যেহেতু ডিসিশন মেকিংটা আমাদের হাতে, আমাদের পরিকল্পনা ছিল পরের লেয়ারের আন্দোলন যদি সমন্বয়করা যদি কোনোভাবে কম্প্রোমাইজ করে তাহলে পরের লেয়ারে এইভাবে করে লেয়ার রেডি করা ছিল। আমি ওই সময় একটা ছক আঁকাইলাম। সেদিন শুধুমাত্র রাস্তায় না মারা যে আমরা যদি গণভবনের দিকে আগে যাইতাম তাহলে তো একটা না একটা কিছু ঘটতো। আমরা যদি 100 জন মারাও যাইতাম, অন্তত হাসিনার পতনটা সেই সময় আমরা নিশ্চিত করে ফেলতে পারতাম। অনেকগুলো সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলাম, যে ওই গণভবনটাকে আমরা কি বলেছি আর কোন কোন পয়েন্টে কাদেরকে আমরা থাকার কথা বলেছি ইত্যাদি সবগুলো ডকুমেন্টেড অবস্থায় আছে। এখন পর্যন্ত যে সংস্কার আমাদের চাওয়া ছিল, আমরা কিন্তু শুধুমাত্র সরকার পরিবর্তন করতে চাই না, বরং আমরা রাষ্ট্র কাঠামোর পরিবর্তন চেয়েছিলাম। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. কোটা ব্যবস্থার বিলোপ এই দাবি আসলে ইসলামী ছাত্র শিবির 1996 সালে দিয়েছিল। পরবর্তী 2008-18 আন্দোলনে আমরা সম্পৃক্ত ছিলাম এবং সর্বশেষ 2024 সালে আমরা আসলে নানাভাবে সম্পৃক্ত ছিলাম। আমরা আন্দোলনের রাজপথে ছিলাম, সাধারণ শিক্ষার্থীদের সমন্বয় করে আন্দোলনে সম্পৃক্ত করার ব্যাপারেও আমরা ছিলাম। আবার আমরা আন্দোলনের ডিসিশন মেকিংয়েও গুরুত্বপূর্ণ রোল প্লে করেছি। তো এই সময়টাতে ইসলামী ছাত্র শিবির যেটা করে সেটা হচ্ছে যে 9 দফা প্রণয়ন করা এবং 9 দফা সবগুলো মিডিয়া হাউসে পৌঁছায় দেয় এবং 9 দফার ভিত্তিতেই আন্দোলনটা পরিচালিত করা। ইন্টারনেট বন্ধের ওই সময়টা ছিল সবচেয়ে কঠিন সময়, কিন্তু ওই সময়ে যেহেতু আমরা সফল হয়েছি, একটা সুবিন্যস্ত একটা নেটওয়ার্ক তৈরি করতে আমরা সফল হয়েছি। তো যেই নেটওয়ার্ক মূলত বাংলাদেশের আর কারো সেভাবে ছিল না, আমাদের অফলাইনে সে নেটওয়ার্কটাই আওয়ামী লীগের পতনের অন্যতম একটা বড় কারণ হিসেবে আত্মপ্রকাশ করেছে। নিজ চোখে ঘটনাগুলো দেখা খুবই কষ্টের ছিল। অনেক তো আন্দোলনকারীরা মারা গিয়েছে, গুলি খেয়েছে। এর সাথে অসংখ্য সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষও আন্দোলনে গুলি খেয়েছে। পুলিশের গুলের মুখে দাঁড়ায় থাকা আমাদের, ঠিক আছে, আবারও সামনের দিকে এগিয়ে যাওয়া, আবারও লড়াই করা। আমি দেখতেছিলাম যে শুধুমাত্র আমরা না, আমাদের সাথে যে ছোট ছোট বাচ্চারা ছিল, পথ শিশুরা যারা ছিল, তারাও আসলে এগিয়ে যাচ্ছিল। ওই সময় যেন সবাই একটা শহীদি জজবা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আমরা মৃত্যুর দিকে পরোয়া করতাম না। আমরা প্রত্যেকটা সময় আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছি এবং আমাদের বিজয় নিশ্চিত হয়েছে। পুলিশ একজন সদস্য বলতেছিল যে স্যার একটি মারি একটি যায়, বাকিটি যায় না। তার মানে দেখেন যে আমাদের আন্দোলনটা কত বেশি কানেক্টেড ছিলাম আমরা এবং কত বেশি আমরা ত্যাগ স্বীকারের জন্য সবসময় প্রস্তুত ছিলাম। আমাদের এটা মনে হয়েছিল আন্দোলনে সরকার পতন হবে, কারণ আমরা দেখেছিলাম যে আন্দোলনের প্রত্যেকটা লেয়ারে আপনি দেখবেন যে যেই রাজনৈতিক দল, বিএনপির তো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল, কিন্তু বিএনপির কিছু নেতৃবৃন্দকে গ্রেফতার করার পরে, কিছু গুলিটুলি করার পরে তাদের আন্দোলন শেষ হয়ে যায়। কিন্তু আমাদের যে ছাত্র জনতার আন্দোলন ছিল, এই আন্দোলন শেষ হওয়ার কোনো কারণ ছিল না, কারণ এটাতে ডিসিশন এক জায়গা থেকে আসতেছে আর ছাত্ররা কানেক্টেড আছে, পুরা দেশব্যাপী কানেক্টেড আছে। তো যার ফলে যেহেতু ডিসিশন মেকিংটা আমাদের হাতে, আমাদের পরিকল্পনা ছিল পরের লেয়ারের আন্দোলন যদি সমন্বয়করা যদি কোনোভাবে কম্প্রোমাইজ করে তাহলে পরের লেয়ারে এইভাবে করে লেয়ার রেডি করা ছিল। তো যার ফলে এই আন্দোলন ব্যর্থ হওয়ার কোনো কারণ ছিল না এবং এই আন্দোলনের যারা রাজপথে ছিল তারা আসলে কখনোই রাজপথ থেকে ঘরে ফিরে যায় না। আমি মূলত যেটা দেখলাম যে 19 এবং 20-21 পুরা ঢাকা শহর ব্যাপী আন্দোলন ছড়ায় আছে, কিন্তু আমি যেটা মিলানোর চেষ্টা করলাম যে সবাই তো যার যার জায়গা থেকে আন্দোলন করতেছে, কিন্তু আন্দোলনের কোনো সেন্ট্রাল ডিরেকশন নাই যে আন্দোলনটাকে আমরা মহাখালীতে নামছি, মহাখালীতে নেমে আমরা এখানেই মৃত্যুবরণ করব নাকি সেখান থেকে আমরা অন্য কোনো দিকে যাব। তো এই ডিরেকশনটা আসলে ছিল না, কেউ তো দেয় নাই ওই সময় ডিরেকশনটা। পরে আমি ওই সময় একটা ছক আঁকাইলাম। তো আমরা যদি সেদিন শুধুমাত্র রাস্তায় না মারা যে আমরা যদি গণভবনের দিকে আগে যাইতাম তাহলে তো একটা না একটা কিছু ঘটতো। আমরা যদি 100 জন মারাও যাইতাম, অন্তত হাসিনার পতনটা সেই সময় আমরা নিশ্চিত করে ফেলতে পারতাম। তো আমরা সেই লক্ষ্যে সামনের দিকে আগাইছিলাম। তো ওই সময় যে আমি পরিকল্পনাটা করছিলাম, তো এই পরিকল্পনাটা আমার মাথা থেকে আসা মূলত। এরপরে আমি সবাইকে এই পরিকল্পনাটাই বারবার বুঝাইতাম যে ভাই আমি তো একটা ছক আঁকাই ফেলছি। আমাদের কেন্দ্রীয় সভাপতিকে বুঝাইছি, এরপরে ভাই বলছেন যে ঠিক আছে, এটা তো খুবই ইফেক্টিভ প্ল্যান। এরপরে সাদিক, ফরহাদ ওদেরকে বললাম যে তারাও এরপরে যারা যারা আছে আমাদের শাখা সভাপতিদের সাথে বসছি, জুমে মিটিং করছি, মিটিং করে বলে দিছি যে এই কোন লোকেশনে কারা কারা থাকবে। অনেকগুলো সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলাম, যে
ওই গণভবনটাকে আমরা কি বলেছি আর কোন কোন পয়েন্টে কাদেরকে আমরা থাকার কথা বলেছি ইত্যাদি সবগুলো ডকুমেন্টেড অবস্থায় আছে। তো এটা ছিল আসলে একটা মানে আমাদের জন্য একটা বড় জায়গা যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অন্তত একটা পরিকল্পনা করার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন এবং সাধারণ মানুষরা এই পয়েন্টগুলো থেকেই জড়ো হয়েছিল, আরো এই পয়েন্টগুলো আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছিল এবং সবাই যখন 5ই আগস্ট গণভবন কেন্দ্রিক এসেছে, 4ই আগস্টে সবাই চেষ্টা করেছিল, পারা যায় না, কিন্তু 5ই আগস্টে আমরা সফল হয়েছি আলহামদুলিল্লাহ। ওই সময় তো আমাদের প্রত্যেকটা শুক্রবারই আসলে ওই প্ল্যানটা মাথায় থাকতো। হ্যাঁ, যে কোনো আমরা সুযোগ পাইলে ওই প্ল্যানটা আমরা এক্সিকিউট করব। তো এটা তো একবারে 22-23 তারিখের প্ল্যান, কিন্তু এটা রেগুলার আলাপ করে করে এটা ম্যাচিউর হয়েছে এবং এটা হচ্ছে 4 তারিখ 5 তারিখ 2 দিনেই তো এটা একবারে ফিল্ড লেভেলে এটা এক্সিকিউশন আসছে। ওই সময় যদি আপনি দেখেন যে সমন্বয়করা যখন লোকেশন ঘোষণা করছিল, লোকেশনগুলোতে আমরা যে লোকেশনগুলো বলেছিলাম সেই লোকেশনগুলো দেওয়া ছিল, আবার আমরা কিছু কিছু ভিন্ন লোকেশনও সেই লোকেশনে ঢুকাই দিয়েছিলাম। কারণটা হচ্ছে আমাদের টার্গেট হলো সবার দৃষ্টি যাতে বিভিন্ন দিকে সেপারেট হয়ে থাকে এবং আমরা যাতে আমাদের লক্ষ্যের দিকে পৌঁছাতে পারি। তবে আমাদের আসলে জুলাই বিপ্লবের যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশার আলোকে আমাদের প্রাপ্তি একবারেই সীমিত। ঠিক আছে, আমাদের আশা অনেক বেশি ছিল, আলহামদুলিল্লাহ অনেক কিছু আমরা গেইন করেছি। বিশ্ববিদ্যালয়গুলোতে গেস্ট রুম গণরুম ছিল, সেই গেস্ট রুম গণরুমের বিলোপ সাধন হয়েছে। গেস্ট রুম গণরুম ইনশাআল্লাহ আমরা যদি ঠিকঠাক মতো কাজ করতে পারি ইসলামী ছাত্র শিবির, তাহলে সেগুলোকে আমরা জাদুঘরে ঢুকাবো ইনশাআল্লাহ। তো এইভাবে একটা বড় পরিবর্তন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত যে সংস্কার আমাদের চাওয়া ছিল, আমরা কিন্তু শুধুমাত্র সরকার পরিবর্তন করতে চাই না, বরং আমরা রাষ্ট্র কাঠামোর পরিবর্তন চেয়েছিলাম। তো সরকার ঠিকই পরিবর্তন হয়েছে, কিন্তু রাষ্ট্র কাঠামোর পরিবর্তন এখনো হয় নাই। রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ইনস্টিটিউটগুলো আছে সেই ইনস্টিটিউটগুলোর সংস্কার এখনো সাধিত হয় না। এখনো যে সংবিধান সংস্কার হওয়ার কথা ছিল সেটাও আসলে হয় নাই। 70% জনগণের যে ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেটটাও এখনো বাস্তবায়িত হয় না। তো আমরা প্রত্যাশা করি যে সেগুলোও দ্রুত বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। তো প্রত্যাশা অনেক বেশি ছিল, সে তুলনায় প্রাপ্তি কম, তবে যতটুকু পেয়েছি এতটুকু কম।